गुड इवनिंग डियर स्टूडेंट्स, माई सेल्फ सुशोभन रॉय सर। सो आज का जो सेशन है वो इंग्लिश का क्लास नहीं है। आज जिस बारे में हम लोग डिस्कस करेंगे वो है टोटली आरआरबी एनटीपीसी, जो हाल ही में फॉर्म निकला, जो अभी उसका फॉर्म फिलअप चल रहा है, तो उसका बारे में हम लोग आज डिस्कस करेंगे। तो ये जो वैकेंसी है आरआरबी का, ये ग्रुप सी का वैकेंसी है, समझ लेना, ये ग्रुप सी का वैकेंसी है। ये जो नोटिफिकेशन आया है आरआरबी का, इसका मतलब इसमें हम कौन से लेवल से लेकर कौन से लेवल तक फॉर्म फिलअप कर सकते हैं, ये टोटल उसका पैटर्न क्या होगा, वो कहाँ कौन सा जोन में भरने के लिए बेहतर है, वो सब मैं आज इस वीडियो में चर्चा करने वाला हूँ। सो लिसन द वीडियो एंड ध्यान से इसको सुनना, फिर फॉर्म फिलअप करना, क्योंकि फॉर्म फिलअप अगर तुम एक बार कर दिए तो उसके बाद तुम चेंज नहीं कर सकते। तो এরকম বহু স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার এই ফর্ম ফিলআপের সময় L6 পদ কি, কোন পদের জন্য চশমার ব্যবহার আছে, গ্লাস ইউজ যারা করছে, গ্লাস ইউজ না যারা করছে, তো অনেক রকম কোয়ারিজ সবার মধ্যে আছে। তো এই ক্লাসটা অলরেডি আমি দুটো ক্লাস নিয়ে নিয়েছি আমার বেলঘড়িয়া সেন্টারে। তো যারা যারা ক্যালকাটা বেস স্টুডেন্ট তারা তো এসে ক্লাস করেছে, যারা যারা বাইরে থাকে লাইক শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, বর্ধমান, যেসব আমার স্টুডেন্টরা আছে তারা আমাকে বারবার মেসেজ করছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা, এবং সবার জন্য এই ক্লাসটা যে কিভাবে এই নোটিফিকেশনটার ফলো আপ করে আমি ফর্মটা फिल अप करब। सो लेट्स बिगिन द क्लास। देखो फर्स्ट ऑफ ऑल रेल एनटीपीसी फुल फॉर्म की नॉन टेक्निकल पपुलर कैटेगरी। तो नॉन टेक्निकल पपुलर कैटेगरीते रेलवे रिक्रुटमेंट बोर्ड माने आरआरबी जे रिक्रुटमेंटटा करছে সেটা হচ্ছে গ্রেড সি, মানে গ্রুপ সি। আচ্ছা, লেভেল 1 এ যে রিক্রুটমেন্টটা করা হয় সেটা হচ্ছে গ্রুপ ডি, এবং লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত যে রিক্রুটমেন্টটা করা হবে সেটাকে বলা হচ্ছে গ্রুপ সি। তাহলে এটা গ্রুপ সি পদের নোটিফিকেশন বেরিয়েছে, গ্রুপ ডি কিন্তু না। তাহলে এবার গ্রুপ সি পদের আমি দেখে নেব যে টোটাল ভ্যাকেন্সি কত। এবছর টোটাল ভ্যাকেন্সি প্রথমে 35,000 ছিল, সেটা বেড়ে হয়েছে 44,531, মানে 44,531টা। এবং এই 44,531টাকে কভার করবে টোটাল 13টা পোস্ট। কটা পোস্ট? টোটাল 13টা পোস্ট। এই 13 পোস্টের মধ্যে L2, L3, L5, L6 এই হচ্ছে টোটাল পোস্ট প্রেফারেন্স। এবার আমরা লেভেল 2 থেকে লেভেল 6 এ যাব, যে জানতে যে লেভেল 2 থেকে লেভেল 3, লেভেল 4, লেভেল 6 এর ডিসকাশনটা কি। দেখো ভালো মতো, লেভেল 2 এর বেসিক পে হচ্ছে 1990, মানে এটা হচ্ছে গ্রেড পে বা বেসিক পে স্যালারি। গ্রেড সি কি পোস্ট আছে? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যার শর্ট নাম কি লেখা হয়েছে? JCCT। সেকেন্ড পোস্ট अकाउंट्स क्लर्क कम टाइपिस्ट, पोस्ट नाम ACCT। 3 जूनियर टाइम कीपर, पोस्ट नाम JTC। 4 ट्रेन्स क्लर्क TC। এটা হচ্ছে লেভেল 2। তাহলে লেভেল 2 তে আমাদের পোস্ট আছে 4টে। এবার আসি আমি লেভেল 3। লেভেল 3 এর বেসিক পে হচ্ছে একটু হাই লেভেল, যত লেভেলের দিকে যাব তত বেসিক পে স্যালারি কিন্তু ইনক্রিজ হবে। সো লেভেল 3 এর স্যালারি হচ্ছে 21,700, এটা হচ্ছে বেসিক পে, কিন্তু এরপরে অ্যালাউন্স আরো অনেক কিছু আছে। তো এই পোস্টের নাম হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মানে CCTC। নেক্সট লেভেল 4 আরো হাই লেভেল জব, স্যালারি হচ্ছে 25,500, 25,500। পোস্টের নাম একটাই আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট TA। ঠিক। নেক্সট লেভেল 5 হচ্ছে 5টা পোস্ট আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে 5টা পোস্ট। লেভেল 5 এ গ্রেড পে হচ্ছে 29,200 এবং 29,200, এটা হচ্ছে বেসিক পে। এবং যে 5টা পোস্ট আছে তাদের নাম প্রথম হচ্ছে গুডস গার্ড, ভেরি লিউক্রেটিভ পোস্ট, GG। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক SCCTC। আচ্ছা, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট JAACT। নেক্সট পোস্ট 5 এন্ড দ্য লাস্ট পোস্ট সিনিয়র টাইম কিপার STK। আচ্ছা, এবার হচ্ছে লেভেল 6 এ যখন যাবে, লেভেল 6 এ জানো তো দুটো পোস্ট আছে। দুটো পোস্টের মধ্যে কি আছে? স্টেশন মাস্টার ফার্স্ট পোস্ট, এন্ড দ্য সেকেন্ড পোস্ট ইজ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। ব্যাস, এই হচ্ছে টোটাল আমার লেভেল 2 টু লেভেল 6। সব থেকে হাই স্যালারি হচ্ছে লেভেল 6 এ, দুটো জবে, স্টেশন মাস্টার অ্যান্ড কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। এবার আমি যদি বলি যে এখানের মধ্যে টোটাল, এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, তাহলে আমাদের এই এক্সামটার জন্য প্রথমে হবে CBT 1, যার ফুল ফর্ম হচ্ছে কমন বেস টেস্ট। CBT, তো ফার্স্ট ওয়ান ইজ CBT এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেস টেস্ট। এই যে আমরা এখানে বলেছি এখানে CBT 1। এবার প্রশ্ন হচ্ছে এক্সাম প্যাটার্নের, প্রশ্ন হচ্ছে CBT 1 কি। এবার CBT 1 হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। CBT 1 এ এই যে
4530 পোস্টের মধ্যে টোটাল 20 টাইমসকে ডাকা হবে, মানে টোটাল 20 টাইমকে পাস করানো হবে, যার ক্যালকুলেশন গিয়ে দাঁড়াবে 8,90,620 ক্যান্ডিডেট। এই এতজন ক্যান্ডিডেটকে প্রিলিমস মানে CBT 1-এ পাস করানো হবে। দেন এবার যে কনফিউজিং জায়গাটা সবার তৈরি হচ্ছে, স্যার CBT 2 এক্সামটা কি, যে জায়গাটার মধ্যে সবার কনফিউশন তৈরি হচ্ছে। এবার CBT 2 যদি আমি বলি, এই CBT 2 মানে কম্পিউটার বেসড টেস্ট সেকেন্ড পার্ট, মানে এটা হচ্ছে প্রিলিমস, এটা হচ্ছে মেন, ঠিক। এবার মেন পার্টের জন্য তাহলে L2 আছে, L3 আছে, L4 আছে, L5 আছে, L6 আছে। এবার ডিপেন্ড করবে যে তুমি কোন জোনে ফিল আপ করেছো, তুমি কোন কোন পোস্ট ফিল আপ করেছো, ভালো মতো শুনবে, কোন জোনে কোন কোন পোস্ট। সবকটা জোনে কিন্তু 13টা পোস্টের ভ্যাকেন্সি নেই। মানো কি তুমি RRB পাটনাতে ফিল আপ করেছো বা RRB ক্যালকাটাতে ফিল আপ করেছো, সেখানে পোস্ট আছে 10টা। সেই 10টা পোস্টের মধ্যে দেখা গেল যে সেখানে লেভেল 4 ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের পোস্টই নেই, তাহলে তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারছো না। তার মানে তুমি যখন CBT 2 দেবে, তার মানে তুমি লেভেল 2 দেবে, লেভেল 3 দেবে, লেভেল 5 দেবে অ্যান্ড লেভেল 6 দেবে। লেভেল 4 এর পরীক্ষা দেওয়ার দরকার নেই। এবার প্রশ্ন হবে, স্যার পরীক্ষা কি করে হবে? তাহলে তুমি লেভেল 1 যখন পাস করলে মানে CBT 1, দেন তুমি যখন CBT 2 তে আসছো, তার মানে তুমি লেভেল 2 পরীক্ষা দিতে পারবে, লেভেল 3, লেভেল 5 এন্ড লেভেল 6, যেহেতু লেভেল 4 তোমার মেবি ভ্যাকেন্সিতে নেই। সো এবার লেভেল 2, লেভেল 3, লেভেল 5, লেভেল 6 এই যে চারটের জন্য ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট এক্সাম হবে, কিন্তু মাইন্ড ইট, ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট এক্সাম হবে। তাহলে ডিফারেন্ট ডেতে যখন ডিফারেন্ট এক্সাম হবে, তখন কাট অফ কত হবে? ডিফারেন্ট কাট অফ হবে। সেটা এখন পর্যন্ত এটাই নোটিফিকেশনে বলা আছে। তাহলে मानो कि लेवल 6 এর কাট অফ হয়েছে 81 আউট অফ 120 and some candidate get the marks of 75, so he failed in the only level 6 examination, not the level 5, level 4, level 3, level 2 examination। মানে সে শুধুমাত্র কোয়ালিফাই করতে পারলো না কোনটা, না লেভেল 6। তাহলে সে লেভেল 5 এরও পরীক্ষা দিয়েছে, তাহলে দেখা গেল লেভেল 5 এর কাট অফ হলো 61, ক্যান্ডিডেট পেয়েছে 65, দেন হি কোয়ালিফাই দ্য লেভেল 5 এক্সাম। তাহলে একটা এক্সাম সে কোয়ালিফাই করলো, তার মানে এটা কোয়ালিফাই করা মানে কিন্তু এটা কোয়ালিফাই না, এটাতে ফেল আছে, এটা কোয়ালিফাই করেছে। তাহলে এবার লেভেল 4 পোস্ট নেই, তাহলে আমি লেভেল 4 এক্সাম দিতে যাব না বা এক্সাম হবেই না। লেভেল 3 কাট অফ দেখা গেল 72, ক্যান্ডিডেট পেয়েছে 74, তাহলে হি অলসো কোয়ালিফাইড দিস রাউন্ড 2, মানে লেভেল 3 রাউন্ডও সে কোয়ালিফাই করেছে। আচ্ছা লেভেল 2 কাট অফ হয়েছে 70, ক্যান্ডিডেট পেয়েছে 61, তাহলে সে লেভেল 2 তে फेल করলো, লেভেল 6 से फेल करलो, पास करलो लेवल 5 ए एंड लेवल 3 थे। ताले उसका जो जॉब लगेगा वो लेवल 3 का और लेवल 5 का अंदर लेगा, ये दोनों पोस्ट में लगेगा, ये दोनों पोस्ट में उसको जॉब नहीं मिलेगा। अब अगर लेवल 3 और लेवल 5 को अगर देखेंगे कि लेवल 3 में कौन कौन सा पोस्ट है ना, कॉमर्शियल का काम टाइप टिकट क्लर्क है, CCTC पोस्ट है, और लेवल 5 में कितना है ना 5 है, मतलब ये 6 पोस्ट में उसका जॉब लगेगा। अब डिपेंड करेगा वो प्रेफरेंस क्या दिया है। अगर वो प्रेफरेंस गुड्स गार्ड दिया है तो उसका पहले जॉब लगेगा गुड्स गार्ड का। अगर वो प्रेफरेंस पहले दिया है कॉमर्शियल कम टिकट क्लर्क का तो ये पहले लगेगा। अगर उसने प्रेफरेंस दिया कि सीनियर कॉमर्शियल कम टिकट क्लर्क, उसका लग सकता है। जो जैसे जैसे प्रेफरेंस होगा उस हिसाब के उसका जॉब लगता जाएगा। अगर वो मानो कि तीनों में फिलअप किया तो उसका पहला जॉब जोन होगा L5, क्योंकि वो L5 नोटिफिकेशन का हिसाब से वो पोस्ट प्रेफरेंस दिया था, तो L5 के बजाय से उसका पहला अगर वो गुड्स गार्ड देता है तो उसका गुड्स गार्ड में जॉब लग जाएगा। अगर वो लेवल 3 का देता है तो लेवल 3 में जॉब लगेगा। तो अब फॉर्म जब भरना तो ठीक से वैकेंसी देख के भरना कि तुम जो नौकरी चाह रहे हो, लाइक गुड्स गार्ड तुम्हारा मिशन है तो गुड्स गार्ड कौन सा जोन में ज्यादा है उस जोन में तुम फिलअप करो, लाइक दैट। ये हो गया CBT 1 एंड CBT 2। आई होप आई क्लियर द पार्ट। नेक्स्ट आता हूँ क्वालिफिकेशन। क्वालिफिकेशन मतलब इसका हर एक पोस्ट में सीनियर जूनियर करके एकदम सिंपल, जिसका जूनियर है वो 12 पास है और जिसका सीनियर है वो ग्रेजुएट है। देखो ठीक से बोर्ड में यहाँ पर लिखा हुआ है कि ये 4 जो पोस्ट है और ये एक पोस्ट लेवल 2 और लेवल 3, सिर्फ लेवल 2 और लेवल 3 को ही 12 पास जो बंदा है वो भर सकता है। मतलब जरा जरा उच्च माध्यमिक पास करेছো তারা তারা কিন্তু ভরতে পারো যদি তোমার কোয়ালিফিকেশনে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে 50% মার্কস থাকে, তাহলে less than 50% marks you are not applied of the level 2 and the level 3 job। তাহলে এবার যে বলবে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি আমার 50% নেই, তাহলে কি হবে? হ্যাঁ হবে। অনলি যদি তুমি যে কোনো জায়গায় পাস বা অনার্সে গ্র্যাজুয়েট থাকো তাহলে তুমি যে কোনো পোস্টই ফিল আপ করতে পারো ওখানে। মানে যার অনলি গ্র্যাজুয়েশন আছে তার কোয়ালিফিকেশন নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু যারা যারা HS পাস করেছো বা গ্র্যাজুয়েশন অ্যাপিয়ারিং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো তারা তো 12 পোস্টের জন্য তোমরা এই 4টে পোস্ট আর এই 5 একটা পোস্ট অ্যাপ্লাই করতে পারবে টোটাল, কিন্তু 12 এ কিন্তু তোমার 50% মার্কস কিন্তু থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সো দ্যাট ইজ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ আ ক্যান্ডিডেট। ঠিক, এবার আসি CBT 1 CBT 2 এর পরে স্টেজ কি, নেক্সট থ্রেড কি। নেক্সট স্টেজ হচ্ছে যে CBT 3 যেটাকে বলা হচ্ছে টাইপ টেস্ট। টাইপ টেস্ট কোন কোন পোস্টে আছে, যে যে জায়গায় দেখবে টাইপ লেখা আছে
আছে তুমি নোটিফিকেশনে বসবে, সেগুলিতে টাইপ লেখা। টাইপ কত না, টাইপ হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। 30 ওয়ার্ড মানে এক এক ওয়ার্ডে মানে এক এক মিনিটে পার মিনিটে তোমাকে 30 ওয়ার্ড টাইপ করতে হবে। এটা হচ্ছে তোমার টাইপিং টেস্টে আপাতত এটুকুই নোটিফিকেশনে বলা আছে। মানে আফটার দ্য কোয়ালিফাই অফ CBT2 ইউ গন থ্রু দ্য প্রসেস অফ টাইপিস্ট বাট নট ইন অল পোস্ট। লাইক তুমি গুডস গার্ড পেলে, তাহলে CBT1 CBT2 পাওয়ার পরে তুমি DOB মানে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল হবে অ্যান্ড ইউ গেট দ্য জব। মানে তুমি CBT1 এবং CBT2 যেই তুমি কোয়ালিফাই করে নিলে তুমি কিন্তু গুডস গার্ড চাকরিটা তুমি পেয়ে যাচ্ছ যদি তোমার CBT2 তে কোয়ালিফাই থাকে। ইজ ইট ক্লিয়ার? নেক্সট হচ্ছে আরেকটা পোস্টের জন্য, যেটা আরেকটা রাউন্ড 3 বা যেটাকে CBT3 বলা যেতে পারে, সেটা হচ্ছে স্টেশন মাস্টার অ্যান্ড কমার্শিয়াল স্টেশন মাস্টার অ্যান্ড ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য। এই দুটো পোস্টের জন্য কিন্তু CBAT মানে CBAT মানে এই একটা টেস্ট হবে, যেটাকে আগে বলা হতো সাইকো টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট। সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করে বলা হয়নি যেটা সাইকো টেস্ট কিনা, বাট এটা কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যার ফুল ফর্ম। এবং এই টেস্টটা মোটামুটিভাবে এটাই ভাবা যাচ্ছে যেরকম প্রিভিয়াস ইয়ার 2012 বা 2015 হয়েছে সাইকো টেস্ট, এটা সাইকো টেস্টই হবে। তাও অ্যাপ্রুভ হবে CBT2 এর পরে তোমাকে জানিয়ে দেওয়া হবে, বাট ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার বিফোর দ্যাট। ওকে, সো এটা হচ্ছে টোটাল তোমার পোস্ট জোন। এবার আসি আমি যে এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশন কি আছে। CBT1 যেটা কমন ফর অল মানে এই পোস্টে তুমি যতগুলোই পোস্টে পড়ো তোমাকে CBT1 বা প্রিলিমসটা তোমাকে ক্লিয়ার করতে হবে। সেটা সবাইকে পরীক্ষা হবে এবং সব জনে আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের মার্কস কিন্তু এক থাকে। দেখে নেওয়া যাক প্যাটার্নটা। CBT1 টোটাল পরীক্ষা হবে 90 মিনিটস ধরে। 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ থাকবে, নেগেটিভ থাকবে 1/3 ভাবে, যেখানে সাবজেক্ট থাকবে 3টে সাবজেক্ট, GA বা জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা জিকে বলি, আর ম্যাথামেটিক্স বা এখানে রিজনিং। এখানে কিন্তু ইংলিশ পরীক্ষায় নেই, অনেকেই ভুল করবে ইংলিশ আছে বলে, এখানে ইংলিশ কিন্তু পরীক্ষা নেই। তাহলে সিলেবাস আছে GA, ম্যাথ এবং রিজনিং। তুমি নোটিফিকেশনটা পড়লে দেখে নেবে কত কত মার্কস আছে। নেক্সট তুমি যদি CBT1 কমপ্লিট করো তাহলে নেক্সট হবে CBT2, যার জন্য তোমাকে এই পোস্টের জন্য সবকটা পোস্টের জন্য ডিফারেন্ট পরীক্ষা দিতে হবে, বাট সিলেবাস কিন্তু এক, এবং যে সিলেবাস CBT1 আছে সেটাই CBT2 তে, বাট দ্য কোশ্চেন দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন বা দ্য লেভেল অফ কোশ্চেন ইজ সাম মাচ বা টু মাচ হায়ার দ্যান CBT1। তাহলে পরীক্ষার কি সিস্টেম, 120 নাম্বার MCQ হবে, 90 মিনিটস টাইম থাকবে, 1/3 মানে 3টে ভুল করলে 1 নাম্বার করে কাটা যাবে। এটা হচ্ছে টোটাল পরীক্ষার ডিস্ট্রিবিউশন এবং সিম্পলিফিকেশন। ঠিক, তাহলে এই হচ্ছে আমার টোটাল জিনিস যেটা RRBতে ভরতে হবে। এবার অনেকের প্রেফারেন্স থাকবে স্যার আমি জোন প্রেফারেন্স মানে যেটা সবার কোশ্চেন আমার কাছে মেনলি, স্যার জোন প্রেফারেন্স কী দেবো। দেখো জোন প্রেফারেন্স বলতে এটা তো ফার্স্ট অফ অল এটা তোমার লাইকিং বা তোমার এনভায়রনমেন্ট বা তোমার ফ্যামিলি কন্ডিশন, তার উপর ডিপেন্ড করবে যে হোয়াট ইজ দ্য প্রপার জোন ইউ শুড চুজ। এবার ডিসিশনটা হবে তোমার, সাজেশন হচ্ছে আমার, তোমাকে দেখতে হবে তুমি কোন জবটা চাইছো। যদি তোমার জব চাওয়া থাকে গুডস গার্ড, তাহলে তোমাকে দেখতে হবে কোন বোর্ডে গুডস গার্ড বেশি আছে। কারণ জব দু টাইপের হয়, একটা হচ্ছে কনজারভেটিভ হয়, একটা র্যাডিক্যাল হয়। কনজারভেটিভ মানে যেখানে ধরো তুমি আরামে কাজ করবে, লাইক ক্লার্কের জব, লাইক টাইপিস্টের জব, এগুলি কনজারভেটিভ জব মানে দিনাদিন চলে আসছে। ঠিক, কিন্তু র্যাডিক্যাল জব মানে যেখানে র্যাডিক্যাল তুমি মানে একটু রিস্ক থাকবে জবে, বা তোমার কাজ করে এনার্জি থাকবে, যেমন SM এর জব, তোমাকে পুরো একটা স্টেশন সামলাতে হবে। তো ইটস নট আ চাইল্ডস প্লে, তো এটা একটা খুবই একটা ব্রেভারির কাজ। তো তুমি যদি এরকম কাজ চাও তাহলে তোমাকে অবভিয়াসলি SM পোস্টটা সব থেকে বেশি আছে, এবং SM পোস্টটার জন্য তোমাকে যেখানে যেখানে সব থেকে বেশি আছে সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। গুডস গার্ড আছে, গুডস গার্ড একটা ভালো পোস্ট আছে, যার পরে গুডস গার্ড আছে, আমি পোস্ট নিয়ে একটু পরে আলোচনা করছি কোন কোন পোস্ট কত আছে। তো এই হচ্ছে টোটাল তোমার ডিসকাশন। এবার আসি ভ্যাকেন্সিতে। ভ্যাকেন্সির মধ্যে বলা আছে যে লেভেল 2তে এই যে 4টে পোস্ট আছে তার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এই পোস্টে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। কত ভ্যাকেন্সি আছে? 4031 এই ভ্যাকেন্সিটা আছে লেভেল 2 এর মধ্যে, সব থেকে ভ্যাকেন্সি বেশি হচ্ছে এখানে। আচ্ছা, এবার যদি বলি লেভেল 3তে এর ভ্যাকেন্সি কত আছে? এর ভ্যাকেন্সিও আছে লেভেল 3তে 4940, তাহলে এই দুটো ভ্যাকেন্সির লিস্টের ফার্স্টে আছে। এবার লেভেল 5 জবের মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে গুডস গার্ডে, মানে 5748 এই ভ্যাকেন্সি আছে গুডস গার্ডে। এবং লেভেল 6 এর মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি মানে লেভেল 6 এর মধ্যে SM এ আছে, স্টেশন মাস্টার। কত আছে না 6865টা ভ্যাকেন্সি, 6865। তাহলে যদি কারো রেডিক্যাল জব পছন্দ হয়, আমি সবসময় বলবো তাহলে তুমি স্টেশন মাস্টার এবং গুডস গার্ড যেখানে বেশি আছে সেই জোনে তুমি ফর্মটা ফিল আপ করো। ঠিক,
এবং যার যদি কনজারভেটিভ জব পছন্দ হয় তাহলে আমি বলবো জুনিয়র ক্লার্ক বা তুমি কমার্শিয়াল কাম টাইপের টিকিট ক্লার্ক, এই পোস্ট দুটোর মধ্যে তুমি ফার্স্ট প্রেফারেন্স রাখতে পারো। সো দ্যাট ইজ মাই সাজেশন, বাট ডিসিশন ইজ ইয়োর্স। হোয়াট ইজ দ্য জোন ইউ শুড চুজ অর নট। তো তুমি যে জোন চুজ করবে সেই জন্যই তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। কিছু জনের কনফিউশন আছে, স্যার যে জোন চুজ করবো আমি কি কলকাতায় বসে পরীক্ষা দিতে পারবো? একদমই না। তুমি যদি আরআরবি রাঁচি চুজ করো বা আরআরবি বিলাসপুর চুজ করো বা আরআরবি আহমেদাবাদ চুজ করো, যে জোনই তুমি চুজ করবে সেই জোনেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। CBT 1 CBT 2 এর যতগুলো ধাপে পরীক্ষা হবে সবই, एंड उसी जोन में तुम्हारा टाइपिंग टेस्ट और CBAT यानी कि कंप्यूटर बेस्ड एप्टीट्यूड टेस्ट होगा और तुम्हारा पोस्टिंग भी वहाँ पर होगा, जो पोस्टिंग चेंज होने का चांस 99% नहीं है। तो सोच समझ के देख के फॉर्म को फिलअप करना कि कहाँ पर मैं दूंगा और यही मेरा लाइफ टाइम नौकरी का प्लेसमेंट होगा, ठीक है। और एक बात जो है वो स्टडी जो हम बोलने जाएंगे, लेकिन उसका पहले एक है जिसको लेके सब कंफ्यूजन हो रहा है कि सर ये जो वैकेंसी है ये तो जनरल है, उसमें जो कास्ट सिस्टम है लाइक यूआर OBC SC ST एंड जो नया जो कास्ट निकला EWS इकोनॉमिकली वीकर सेक्शन, जो पहली बार ये पहला एग्जाम है जिसमें वो EWS बोल के जो पार्ट है जिसमें वैकेंसी में वो एक रिजर्वेशन का तरह इंक्लूड हो रहा है। इसमें सबका कंफ्यूजन है कि कैलकाटा का स्टूडेंट को ये क्या मिलेगा कि नहीं मिलेगा। तो देखो ये स्टेट गवर्नमेंट इशू करने वाला है, अभी तक हमारा स्टेट गवर्नमेंट इसको इशू नहीं किया है अभी तक, लेकिन वो इशू कर देगा। तो ये जो है उसको बोला गया है कि आप अप्लाई कर सकते हैं, उसके बाद आपका अगर सर्टिफिकेट हो जाएगा तो यू हैव टू सबमिट देम। और उसको आप अगर जानते हैं आप कि किस प्रोसेस से आप अप्लाई करेंगे तो देख लीजिए, थोड़ा मैं बताता हूँ कि ये 5 क्राइटेरिया है जिससे आप इसको अप्लाई कर सकते हैं अभी। लेकिन अभी आप थोड़ा फॉर्म फिलअप में डाल दीजिए कि आप EWS कैटेगरी में है, उसके लिए आपको रिजर्वेशन मिल जाएगा। लेकिन बाद में जब आपका नौकरी लगने वाला है लास्ट में DOB के बाद आपको सर्टिफिकेट इशू करना होगा, ये है। लेकिन आपको जानना होगा पहले कि इकोनॉमिकली वीकर सेक्शन जो है वो कौन सा 5 लेवल में आने हैं तो आएगा। पहला, आपका इनकम 8 लाख से कम होना चाहिए, यानी कि आपका इनकम अगर 8 लाख से ज्यादा हुआ तो आप EWS में नहीं पढ़ते, फर्स्ट। सेकेंड, তোমার কাছে জমি 5 একরের কম থাকতে হবে, 5 একরের বেশি যদি জমি থাকে তাহলে তুমি EWS কোটার মধ্যে পড়বে না। থার্ড, তোমার কাছে যদি কোনো ফ্ল্যাট থাকে বা তোমার ফ্যামিলিতে যদি আপনাদের কোনো ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটের পরিমাণ 1000 স্কয়ার ফিটের কম হতে হবে। কারো কাছে যদি 1000 স্কয়ার ফিটের বেশি ফ্ল্যাট থাকে তাহলে সে কিন্তু EWS কোটার মধ্যে পড়বে না। ফোর্থ, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে 100 গজ প্লট, মানে 100 গজ মানে যদি আমি স্কয়ার ফিটে বলি তাহলে 891 স্কয়ার ফিট প্লট যদি কারো থাকে তাহলে সে EWS এর মধ্যে পড়বে না, তার কম যদি থাকে তাহলে সে পড়তে পারে। এন্ড 5, নরমাল যদি কারোর বাড়ি হয় কোনো গলিতে বা কোনো গ্রামে বা মিউনিসিপ্যাল এলাকার বাড়ি, পঞ্চায়েত এলাকার মধ্যে কারো যদি বাড়ি হয় তো সেই বাড়ি 200 গজের যাতে কম হয়, মানে যদি স্কয়ার ফিট হিসাব করা যায় তাহলে 1782 স্কয়ার ফিটের কম হতে হবে। এর থেকে বেশি হলে তুমি কিন্তু EWS অ্যাপ্লাই করতে পারা যাবে না। এই 5টা হচ্ছে মেন ফিচার্স, এই 5টা মেনে চলে তুমি ফর্মটাকে ফিল আপ করতে পারো। আর একটা সবার প্রশ্ন হচ্ছে স্যার আমি কি 12 পাস করেছে, কেউ গ্র্যাজুয়েশন পাস করেছে, স্যার আমি কোন ফর্মটা ফিল আপ করতে হবে? গ্র্যাজুয়েশন সব একটা ফর্মই ফিল আপ করলে তোমার 12 এর ফিল আপগুলো হয়ে যাবে। যারা 12 কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে তারা অনলি 12 এর পোস্টগুলোই তাদের দেখাবে। এবার যে গ্র্যাজুয়েশন পুট করবে তার দেখাবে হচ্ছে 12 অ্যালং উইথ গ্র্যাজুয়েশন, দুটোকেই তাকে শো করবে এবং একইবারে ফিল আপ করতে হবে। তাহলে যারা গ্র্যাজুয়েশন তারা একটা ফলই ফিল আপ করবে, তারা কিন্তু 12 বা গ্র্যাজুয়েশন আলাদা করে ফিল আপ করার দরকার নেই। অ্যান্ড দ্য লাস্ট ফর্ম ইজ দ্যাট, যে এই যে টোটাল যে আমি ফর্মটা ফিল আপ করবো তারপর আমাকে নিতে হবে প্রস্তুতি বা প্রিপারেশন, যার জন্য চাই আমার সঠিক গাইড, বুকস অ্যান্ড স্ট্র্যাটেজি। সঠিক বুকস আছে, গাইড নেই, স্ট্র্যাটেজি নেই, ফেল করবে। সঠিক স্ট্র্যাটেজি আছে, বুকস নেই, গাইড নেই, ফেল করবে। তো আমার তিনটেই যখন সঠিক হবে, এবং সঠিক মানে সেই জিনিসটা কিন্তু যদি এক্সিলেন্ট হয় তাহলেই কিন্তু তুমি এত বড় এক্সামটা ওভারকাম করতে পারবে। মাইন্ডেড ডিয়ার স্টুডেন্টস, অল ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, যারা এই NTPC থেকে টার্গেট করছো তাদের কাছে আমার একটাই মেসেজ, এই ভ্যাকেন্সিটা কিন্তু আগামী 4-5 বছরে আর বেরোবে কিনা দেয়ার ইজ এ লং কোশ্চেন মার্ক। তো 2012-15 পর এত বড় ভ্যাকেন্সি কিন্তু আর কোনো পরীক্ষাতেই বেরোয়নি। তুমি যদি এই পরীক্ষাটা জিকেটা ভালো মতো প্রিপারেশন নাও তাহলে আগামী দিনে যেসব পরীক্ষাগুলো আসছে লাইক PSC ক্লার্কশিপ, লাইক SSC CGL সবকটাই কিন্তু কভার আপ করা যাবে। তো এর জন্য তোমাকে সঠিক মেটেরিয়াল চুজ করতে হবে। তুমি যদি বলো স্যার আমার তরফ থেকে কী কী মেটেরিয়াল আমি তোমাকে প্রোভাইড করব বা বলতে পারবো, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আর্টস পার্টের মেটেরিয়ালের জন্য তুমি হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা পড়তে পারো। এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই। এই আর্টস পার্টের জন্য এই বইটা তুমি ফলো আপ করতে পারো। হিস্ট্রির জন্য এই বইটা কিন্তু খুবই ভালো বই এবং এটা হচ্ছে হিস্ট্রি রিলেটেড বই। এবার তোমাকে যদি বলা হয় কেউ ইংলিশ ভার্সনে পড়বে তাহলে স্পেকট্রামে তুমি ইংলিশ ভার্সনের এই সব বইগুলো কিনে
স্পেকট্রামের বই তুমি ফলো আপ করতে পারো। তো এটা হচ্ছে একটা ভালো বই স্পেকট্রামের হিস্ট্রি ইংলিশ ভার্সনের জন্য। আচ্ছা, এবার চলে আসি আমি কনস্টিটিউশন যেটা বাংলা ভার্সনে পড়ছো তাদের জন্য এই বইটা বেস্ট, দেখে নাও। শক্তি মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ভারতের সংবিধান, এটা হচ্ছে বেস্ট বই আমার অ্যাকর্ডিং টু মি। এটা কনস্টিটিউশনের জন্য ভালো বই। তাছাড়া ইংলিশ ভার্সনের জন্য লক্ষ্মীকান্ত ইজ আ এক্সিলেন্ট বুক। ঠিক, ভারতের ভূগোল বা জিওগ্রাফির জন্য তুমি এই বইটা ফলো আপ করতে পারো, এবং এই বইটার সাথে সাথে এটা কার্তিক চন্দ্র মণ্ডলের ভূগোল বই, এবং এর সাথে সাথে তুমি ইংলিশ ভার্সন যদি চাও তাহলে আরিয়ান্তের ইংলিশ ভার্সন বই ফলো আপ করতে চাও। এবং কেউ যদি একটা ছোট টোটাল বইয়ের মধ্যে সব চাও তাহলে আমি বলবো আরিয়ান্তের যে জিকে বইটা আছে সেই জিকে বইটাকে তুমি ফলো আপ করতে পারো, কিন্তু এর থেকেও তোমাকে প্ল্যানিং ভালো মতো স্ট্র্যাটেজিক্যালি নিতে হবে। সেই স্ট্র্যাটেজিক্যালি নেওয়ার জন্য তোমাকে ভালো করে জিনিসটা সম্বন্ধে প্ল্যানিং করতে হবে যে আমি আর্টস পার্ট কীরকমভাবে পড়বো, আমি সায়েন্স পার্ট কীরকমভাবে পড়বো, এর মধ্যে ম্যাথামেটিক্স আছে, এর মধ্যে রিজনিং আছে। ম্যাথের জন্য আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। ম্যাথের জন্য তুমি যে কিরণের যে এসএসসি সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের বুকটা আছে যেখানে চ্যাপ্টার ওয়াইজ সবকটা ম্যাথামেটিক্স হিউজ পরিমাণে দেওয়া আছে, দ্যাট ইজ দ্য বেস্ট বুক অ্যাকর্ডিং টু দ্য রেল অ্যান্ড ইট অ্যাকর্ডিং টু দ্য মি অলসো। তো এই বইটা তুমি কিন্তু ফলো আপ করতে পারো ম্যাথের জন্য। রিজনিংয়ের জন্য যে কোনো স্টাফ সিলেকশন রিলেটেড সেট এবং অল্প একটু হার্ড ব্যাংকিং ক্লার্কের সেট তুমি প্র্যাকটিস করে যেতে পারো। এটা হচ্ছে টোটাল স্ট্র্যাটেজি হচ্ছে তোমার বইয়ের। এবার আমি বলবো ইম্পেরিয়াল কম্পিটিটিভ ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের স্টুডেন্টসদের বা যারা ক্যালকাটা বেস স্টুডেন্টস আছো তাদেরকে কি হেল্প করা যেতে পারে। আমাদের এখানে আরআরবি এনটিপিসির অলরেডি 3টে ব্যাচ চালু করা হয়েছিল, যার মধ্যে ব্যাচ 2 স্যাটারডে 4 to 8 ব্যাচ ফিল আপ হয়ে গেছে। নতুন যে ব্যাচে যেগুলি অ্যাডমিশন চলছে সেটা হচ্ছে ব্যাচ 1 স্যাটারডে টাইম হচ্ছে 1 to 4:30 অ্যান্ড সানডে 4 to 8:30। তো এটা হচ্ছে ব্যাচের টাইমিং। এই ব্যাচগুলো এখন চলছে আরআরবি এনটিপিসির জন্য, যেটাতে আমরা 6 জন ফ্যাকাল্টি মিলে খুব ভালোভাবে ব্যাচটাকে প্রোগ্রেস করাচ্ছি, এবং আমাদের সাকসেস এতটাই ভালো, এতটাই গুড যে আমরা আগের বার যে কিছুদিন আগে যে গ্রুপ ডি রেজাল্ট বেরোলো তাতে আমরা 82 স্টুডেন্টসকে পড়ানো হয়েছিল আমাদের কোচিং থেকে, সেখানে 41 স্টুডেন্ট কিন্তু রিটেন কোয়ালিফাই করছিল, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ক্যালকাটা জোন প্রেফারেন্স যেখানে কাট অফ ছিল 80 পয়েন্ট সামথিং। তারা এবার পেটের জন্য প্রিপারেশন নিচ্ছে। সো বি চার্জড আপ অ্যান্ড বি এনার্জেটিক। যদি এনটিপিসিটাকে পেতে চাও তাহলে আইসিআই কিন্তু তোমাদের জন্য একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। সো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দ্য ভিডিও। আশা করি তোমাদের অনেকগুলো ডাউটস ক্লিয়ার করতে পারলাম। জোন খুব ভালো মতো ফিল আপ করো, পোস্ট প্রেফারেন্স খুব ভালো মতো দাও, ভেবে চিনতে দাও, দিয়ে ভালো মতো নিজেকে পড়াশোনা তৈরি করো একটা রেলের এমপ্লয়ি অফিসার হওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এবং তোমাদের যদি ভিডিওটা লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে আরও তোমাদের বন্ধু এবং যারা যারা ফ্রেন্ডস আছে তাদের সাথে ভিডিওটা নিয়ে কথা বলো যে কী কী পোস্ট প্রেফারেন্স নিয়ে করা যেতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। নমস্কার।